আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আবার হাজির হলাম। মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া পদত্যাগের জন্য 5টি দাবি দিয়েছেন সেনাপ্রধানের কাছে, এবং সেটা রাষ্ট্রপতির কাছে পৌঁছানোর দায়িত্ব নাকি সেনাপ্রধানকে দিয়েছেন। এটা হচ্ছে যে ভেতরকার একদম সলিড ইনফরমেশন, যে ইনফরমেশনটা এখন থেকে 3 ঘন্টা আগে আমি পেয়েছি। তো উনি পদত্যাগ করে কি করবেন? আসলে উনি পদত্যাগ করবেন বলতে, যেহেতু এখন কেউই ওনাকে আর বিশ্বাস করছেন না, ওনাকে পদত্যাগ করতে হবে। একটা তত্ত্বাবধায়ক সরকার এনে সেই সরকারের অধীনে একটা নির্বাচন করবেন। তার আগে উনি পদত্যাগ করে সেই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যাবেন। আর এই বিষয়ে আসলে সেনাপ্রধান বা রাষ্ট্রপতি চুপ্পুর চাইতে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের চাপ সর্বোচ্চ বেশি, যে উনি পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে উনি চলে যাবেন। তবে তার 5টা শর্ত। শর্ত নাম্বার 1, ওনার বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। শর্ত 2, অতীতের ওনার যত মামলা ছিল, যেগুলো এখন খালাস দিয়েছে বিভিন্ন কোর্ট থেকে, সেগুলো পুনরুজ্জীবিত করা যাবে না। নাম্বার 3, ওনার যত প্রতিষ্ঠান আছে কোনো কিছুর কোনো ক্ষতি সাধন করা যাবে না। এগুলো সব যেটা যেভাবে আছে ওভাবেই থাকবে। এইটার ব্যাপারে কেউ কোনো নাক গলাতে পারবেন না, মানে ব্যবসা বাণিজ্য ওনার চলতে হবে। নাম্বার 4, উনি সহ ওনার এই মন্ত্রী পরিষদের বাকি যারা আছেন ওনাদের সবাইকে সেফ এক্সিট বিশেষ চার্টার্ড বিমানে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিয়ে আসতে হবেন। এবং নাম্বার 5, বা যা কিছু ঘটেছে, যা কিছু হয়েছে, এগুলো কোনো কিছুতেই উনি, ওনার পরিবার, ওনাদের যেই মন্ত্রী পরিষদ এই মুহূর্তে আছে তাদের পরিবার পোষ্য কাউকে কোনো বিষয়ে জড়ানো যাবে না। এই 5টি শর্ত মেনে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন আমাদের সেনাপ্রধানের কাছে, এবং সেনাপ্রধানকে অনুরোধ করেছেন এই খবরটা যাতে রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেওয়া হয়। যদি এগুলো সব ঠিকঠাক হয় এবং এগুলো মেনে নেয়, তাহলে উনি এই সেফ এক্সিট নিয়ে বাংলাদেশ থেকে চলে যাবেন। আপনি সুন্দর একটা কথা বলেছেন যে এটা আসলে আমি কবি রফিক আজাদের যে কবিতার লাইন, ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খাবো, সেটাকে সাটায়ার করে এটা করেছি। যে এখন তো কোনো কবি আর কবিতা লেখে না, বঙ্গবন্ধুর মতো এক নেতা এক দেশ বলা হতো, তার কথায় সূর্যের দিকে যায়, ওই দিকে যায়, তার কথায় সব চলে। সেই সময় এত প্রতিবাদী কবিতা, প্রতিবাদী গান, বিপ্লবী নেতাদের আমরা দেখেছি, বামপন্থীদের। কিন্তু এখন কেন বলে না যে ডিজেল দে হারামজাদা নইলে তোর সংসদ খাবো, ডিজেল দে হারামজাদা নইলে তোর কুরসি খাবো, ডিজেল দে হারামজাদা নইলে ভাবির পোলাদের এই সেই ইত্যাদি ইত্যাদি। এখন তো কেউ বলে না। কারণটা কি? বঙ্গবন্ধুর আমলের সরকার নাকি খুব স্বৈরাচার ছিল, কথা বলতে পারতো না কেউ, এমন দাবি কেউ কেউ করে। তো তখন কবিতা লেখা যাইতো, ভাত দে হারামজাদা। এখন তো আইনের শাসন দে হারামজাদা বলার কাউকে দেখি না। এখন তো কাউকে বলতে পারি না, শুনি না যে আইনের সুশাসন দে হারামজাদা, নইলে তোর সংসদ ভবন খাবো, বা তোর কুর্সি খাবো, বা তোর ক্ষমতা খাবো, কেউ তো বলে না। তখন তো মানচিত্র খেয়ে ফেলার মতো কবি ছিলেন, এখন আমরা কাউকে দেখি না। এই দুঃখে এটা বলেছি। কারণ আপনি দেখেন, আমাদের সরিষাবাড়ির অন্তত 50 জন আমাকে ফোন দিয়েছে যে তেলের কি জন্য কি অবস্থা, একটা ভিডিও পাঠাইছে। তার মধ্যে আমার অনেক পরিচিত বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী, সিনিয়র জুনিয়র সবাই আছে দেখলাম। তেল নিয়ে যে তেলেসমাতি চলতেছে, যখন আমাদের মন্ত্রীর মুখে তেল, উজির নাজির সবার মুখে তেলের বন্যা বয়ে যাইতেছে। এমনকি এরা দেখবেন আপনি তারেক রহমানকে, খালেদা জিয়াকে শুধু নবী রাসূল ঘোষণা করা বাদ আছে, সম্রাট বাবর ঘোষণা করে দিয়েছে। সম্রাট বাবরের উপরে যদি কোনো নাকি তার সমমান নেতা হচ্ছে তারেক রহমান। ভাগ্যিস বলে নাই যে তারেক রহমান সম্রাট বাবরের মতো সমকামী ছিল, ভাগ্যিস এইটা বলে নাই, আল্লাহ বাঁচাইছে। সম্রাট বাবর তো শিয়া ছিল, তারেক রহমান তো শিয়া না, সুন্নিও না, নামাজাবি সালাবি। আমরা দেখেছি সেই নারী বিদ্বেষী
রাজ্জাক বিন ইউসুফ নামের কাজ্জাবটা, সেই নারী, চরম নারী বিদ্বেষী, যার জন্ম কোনো নারীর পেটে হয় নাই, তার পিতার পশ্চাৎ দেশ দিয়ে হয়েছে, সে রাজ্জাক বিন ইউসুফ তার মাথায় হাত দেয়। তো এইখানে তো সম্রাট বাবরের মিল পাইলাম না। সম্রাট বাবর তো মদখোর ছিল, তারেক রহমানও কি মদখোর? সম্রাট বাবর তরবারি চালাইতে পারতো, হাতি চালাইতে পারতো, এই তারেক রহমানও কি তাই? আমরা জানি না, তারা ভালো জানে। শুধু এখানে তারা ক্ষান্ত হয় নাই। আপনারা শুনেছেন যে ধানের শীষকে এখন কোরআনে নিয়ে আসছে, জামাতিদের মতো ধর্মীয় রং দেওয়া শুরু করেছে, বলেছে এটা নাকি আদম আলাইহিস সালাম প্রথম নবীর মার্কা, এটা এরকম বলা শুরু। শুধু এইখানে না, আজকে আরেক জায়গায় দেখলাম এক বিএনপির সমর্থক বলতেছে দাড়িয়ালা টুপিয়ালা, দেখে মনে হয় জামাতি, কারণ পোশাকের সাথে দর্শনের একটা মিল থাকে, কিন্তু কিভাবে বিএনপি হয় জানি না। তিনি বলতেছেন যে মা ফাতেমার পরে কোনো নেত্রী যদি থাকে তাহলে সেটা হচ্ছে খালেদা জিয়া। আমি ওখানে গিয়ে কমেন্ট করে আসলাম যে এরপরে কি কোকো আর তারেক রহমানকে ইমাম হাসান হুসাইন ঘোষণা করা হবে? খুব সম্ভবত ঘোষণা করা হয়ে যাবে। এই হচ্ছে আমাদের দেশের রাজনীতি, মানসিকতা। এগুলো আমাদের দেশের রাজনৈতিক চর্চা হয়। এই কথাগুলোর মধ্যেই কিন্তু প্রমাণ হয় যে আমাদের দেশের রাজনীতি যারা করে তাদের মন মানসিকতা কি, এবং যারা কর্মী সমর্থক তাদের মন মানসিকতা কি। কখনো কখনো কিন্তু যেমন প্রজা তেমন রাজা হয়, কখনো যেমন রাজা তেমন প্রজা হয়। আমরা বুঝে উঠতে পারতেছি না রাজা কেমন আর প্রজা কেমন, নেতা কেমন, কর্মী কেমন। এই কারণে লিখেছি যে যে কারণ শুধু এখন ডিজেল মানুষের ভাতের কাপড়ের মতো বিষয়। কারণ এই ডিজেল যদি না থাকে, আপনি ডিজেল সময় মতো না পান, তাহলে আপনার বাংলাদেশের আবাদ ফ্লপ করবে, ব্যবসা বাণিজ্য ফ্লপ করবে, হাসপাতাল বন্ধ হয়ে। আমরা দেখলাম বিশ্ববিদ্যালয়ে মোমবাতির আলোতে নাকি হাজাকের আলোতে, বিদ্যুৎ নাই, সেখানে পরীক্ষা নেওয়া হচ্ছে। কয়দিন পরে শুনবো যে চাঁদের আলোতে পরীক্ষা নেওয়া হবে। তারপরেও বলে যে এই দেশ নাকি খুব ভালো চলতেছে। আপনি কোন বিএনপি নেতাকে ফোন করলে আপনি দেখবেন যে তাদের কাছে না দেশ খুব ভালো চলতেছে। মন্ত্রী বলতেছে তেলের প্রচন্ড মজুদ আছে, আমাদের সরিষাবাড়িতে শত শত মোটরসাইকেল নিয়ে দাঁড়াই আছে। আগে যাত্রা হইতো, যাত্রার ওইখানে বাঁশ দিয়ে লাইন দিত ভিড়ের কারণে, অথবা ঈদের মধ্যে সিনেমা হলের গেটের সামনে বাঁশ দেওয়া থাকতো যাতে ভিড় ঠেকানো যায়। তারপর গরুর হাটিতে ভিড় থাকে, সেখানে বাঁশ দিয়ে বেড়া দেওয়া হয়। এখন দেখলাম ডিজেলের জন্য সেখানে বাঁশ দেওয়া, আমাদের সরিষাবাড়ি জামালপুরেই। এই হচ্ছে দেশের অবস্থা। আবার একজন বলেছে যে তারেক রহমান তো আগে খাম্বা নিয়ে আসছিল, এবার খাম্বাও খাই ফেলবে, এই কারণে তারা আবার গ্রেপ্তার দাবি করতেছে, ওটাও আবার দাঁড়িয়ে না। এই অবস্থায় আপনি ডিজেল যদি না থাকে, সুতরাং এই জন্য আমি বলেছি যে ডিজেল দিয়ে হারামজাদা, নাহলে সংসদ খাবো। সংসদ কেন বলেছি? কারণ এই জামাতিরা হচ্ছে ওই যে তারেক বলেছে গাল ফলো তারেক, আমজনতা নাকি ফামজনতা, আগে গণরিয়া অধিকার পরিষদ নাকি কি যেন সেটাতে ছিল তারেক বিভিন্ন রাষ্ট্রতে, পরে তাদের মধ্যে দল ভেঙে গেছে। সে তারেক বলেছে যে সব ডিপোতে যত কর্মকর্তা আছে তেলের, সব হচ্ছে জামাতের লোক। আবার জামাতেরা বলতেছে যে বিএনপি লোক সিন্ডিকেট করে তেলের দাম বাড়াইছে। জামাতের আমির বলছে সারা পৃথিবীতে তেলের দাম কমে, বাংলাদেশে বাড়ে। আমরা একটু সত্য মিথ্যা জানি না, যেহেতু জামাতে টাটকা বলি বলছে, দুষ্ট লোকেরা বলে টাটকা শয়তান। তো 3 দিনে বললে ওটা অবিশ্বাস করলে আপনার ইমান থাকবে? বেহেস্তের টিকিট পাবো আমি? আমার বেহেস্তের টিকিট নিয়ে টানাটানি, কারণ লোকজন আমার যেভাবে গালাগালি করে, আমার তো মুসলমানই মনে করে না। আমার বেহেস্তের টিকিট নিয়ে এমনি টানাটানি। তার মধ্যে যদি আমি জামাতের আমিরের এই কথা অস্বীকার করি, যদিও সারা পৃথিবীতে তেলের দাম বাড়ছে, উনি বলছে যে না উনি কমেছে, জামাতে টাটকা বলি বলছে, ওটা আমাদের মেনে নিতে হবে। তাহলে তারেক রহমানের নাম শুধু এই জন্যই বলি নাই, শুধু তারেক রহমান বললে তো তাকেই বলা হয়, পুরো সংসদটাই খেতে হবে, কারণ এই সংসদটা তো তার একার না। এই এখন বিরোধী দলে যারা আছে তারাও তো তারেক রহমানেরই কোলাবোরেট, তারা হচ্ছে মামু আর খালু, ভাগিনা, চাচা সব মিলে আছে। তাই বলেছি সংসদ খাবো, ডিজেল দিয়ে হারাম যাবে, নইলে সংসদ খাবো। সেখানে তারেক রহমানও আছে, আমার ভাবির পোলারাও আছে, জামাতও আছে, তারপর কি আগডুম বাগডুম আর কি দল আছে। সুবহানাল্লাহ। এখন আর গণতন্ত্র, এখন আর সংবাদপত্রের স্বাধীনতা ক্ষুণ্ণ হয় না। আর যিনি বলেছেন, পত্রিকায় লেখাগুলো থেকে নিচে আমি লিখেছি যে আমরা আর একটা নয়া ডাস্টবিন শফিক পেলাম, আমি এটা লিখেছি। আশা করি আমার এক বাক্যে জবাব হয়ে গেছে, কারণ ডাস্টবিন শফিকেরা চলে গেছে, ওই জায়গাটা তো কাউকে না কাউকে পূরণ করতে হবে। তো ওই হিসেবে তিনি এটা বলে দিয়েছেন। 2 মাসে জনগণ তারেক রহমান আস্থা অর্জন করেছেন, এমন আস্থা অর্জন করেছেন যে তাকে তার বাসভবনের নিচে গর্ত খুঁড়তে হয়েছে ইন্দুরের গাতার মতো। এতই আস্থা অর্জন করছে যে ইন্দুরের গাতার মতো গর্ত বানাইতে হয়েছে। অথচ বঙ্গবন্ধুকে বলা হয়েছিল যে আপনি নিরাপদ থাকেন, আপনার নিরাপত্তা বিঘ্নিত, আপনি বাড়িতে থাকেন না, আপনি সরকারি সুবিধা নেন, আপনি সরকারি নিরাপত্তা নেন। কিন্তু বঙ্গবন্ধু কিন্তু
জনসমাজে সাধারণ মানুষের মতো চলতেন। আর এরা এতই জনপ্রিয় যে কোনো হুমকিও নাই, কিছুই নাই, ক্ষমতায়ও তারা, বিরোধী দলেও তারা, তারপরেও তার ঘরের নিচে টানেল বানাইতে হয়। এতই আস্থা অর্জন করছে যে তিনি নিজেই তার নিজের উপর আস্থা পান না। মানে আসলে আমার মনে হয় কি জানেন, যে কেউ যদি প্রেস সেক্রেটারি হইতে চায় বা উপদেষ্টা হইতে চায়, তাহলে এগুলো এখনই রিহার্সেল করুক, এইভাবে চামচামি, এইভাবে ফাতরামি, এইভাবে এইভাবে আমাদের বাংলা ভাষায় যদি বলে যে বাংলা মদ খেয়ে আবুল তাবুল বলার মতো কিছু বলতে হবে, তাহলে এই দেশের প্রধানমন্ত্রী উপদেষ্টা হওয়া যায়, তাহলে এই দেশে প্রেস সচিব হওয়া যায়। যত মিথ্যা বলতে পারবেন আর যত তেল দিতে পারবেন, আপনি তত বড় পদ পাবেন এই দেশে। এটা প্র্যাকটিস, আমি কিন্তু প্র্যাকটিস শুরু করে দিয়েছি। কারণ যদি চান্স পেয়ে যায়, আমি চিন্তা করতেছি কার ভাষায় কথা বলবো। আমি কখনো হয় হয় ধর্ম নিয়ে আসলে জামাতের ভাষায় বলবো, আমি হেফাজতের ভাষায় চামড়া নাই পীরের ভাষায় বলবো। আর যদি আমি ধর্মের ব্যাপারে গেলে এইটা, আর নইলে ওই যে একটা আছে কি পেতিপাটা ডাক্তার ডাক্তার কি জাহেদ, তারপর ওই যে ডাস্টবিন শফিকের আগের, আর এইবার যারা আছে বলতেছে এই সমস্ত ডাস্টবিন যারা আছে, তাদের ভাষা এগুলো কপি করতেছে। যদি ভবিষ্যতে কাজে আমার মনে হয় কাজে লাগবে আমার, এগুলো মুখস্থ করতেছে, কারণ আমাকে এগুলোই বলতে হবে তখন, যাতে চান্স পেয়ে যায়। আবার মাঝে মধ্যে বলবো স্বপ্নে দেখছি যে উপদেষ্টা হয়ে গেছি, হয়তো কি ধর ফারুকের মতো উপদেষ্টা হয়ে যাবো। এখন ওই ফ্যাক্ট চেকারেরাও তো এদেরই লোক, তারপরেও মোটামুটি প্রকাশ করে দিয়েছে। আমাদের সেটা সৌভাগ্য এবং দুর্ভাগ্য একই সাথে, তারা বলা শুরু করেছে। ঠাড়া বড় মিশা কথা না কইলে তো আর এই দেশে রাজনীতি করা যাবে না। কিন্তু আমাদের সমস্যা হলো জামালপুরের গল্পের মতো, কসাসা গপ্প করবা করবা মিশা কথা কাউকে, মিশা কথা না কইলে গপ্প হইলো, তো এদের তো কোনো কাজ নাই। এখন ঠাড়া বড় মিথ্যা গুলোই তো বলতে হবে তাদের, কারণ মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করা শেষ, আর কত বিকৃতি করবে? মুক্তিযুদ্ধের ইতিহাস তো বিকৃতি করার আর জায়গা নাই। বঙ্গবন্ধুকে নিয়ে ইতিহাস বিকৃতি করার জায়গা তো আর নাই। এমনকি তারেক রহমানের যে মা, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, তারও জন্ম তারিখ নিয়ে বিকৃতি করার তার আর কিছুই নাই। শেষে তার কাজের মহিলা নিয়ে আসতেছে, তার বিড়ালের নিয়ে আসতেছে, কি আর করবে? কোনো কাজ তো নাই। তাই এই দেশে যারা এখন ক্ষমতা, আর এই দেশে আমাদের দুর্ভাগ্য যে যারাই ক্ষমতায় আসে, তারাই এই ধরনের উদ্ভট কথা বলে এবং আমাদের দেশে এই উদ্ভট কথাগুলো খায়, এবং এর বিরুদ্ধে কথা বলারও কেউ নাই। নিজের দলের ভিতরে যে একটু সতর্ক করবে তা না। ওই যে জামাতের আমিরকে দেখলেন না, চুম্মি দেওয়া শুরু করলো, সামনে থেকে চুমা, পিছন দিকে জড়িয়ে ধরা, সামনে থেকে জড়িয়ে ধরা, পিছন থেকে জড়িয়ে ধরা, সেরা নাই, সেরি নাই, বুড়া নাই, বুড়ি নাই, যারে তারে জড়ায় ধরে, সামনে থেকে পিছন থেকে। তখন কি শুরু করলো বলা? নবীর হাদিস নিয়ে হাজির, নবীর চুমা দেওয়া নবীর সুন্নত। বাহ বাহ বাহ, কয়দিন পরে না এটা বলে ফেলে যে মাদ্রাসায় বলৎকার করা না নবীর সুন্নত, এরকম আজগুবি কথা না, এটা বলে ফেলে। সম্ভবত বলে ওইগুলো, নইলে এত বলৎকার হয় মাদ্রাসায় কেউ ফিরায় না কেন, কেউ এটা কথা বলে না কেন? আপনি আজ পর্যন্ত বাংলাদেশে কোনোদিন এই যে লক্ষ লক্ষ শিশু কিশোররা মাদ্রাসায় বলৎকার, কোন রাজনৈতিক নেতাকে কথা বলতে শুনেছেন? শুনেন নাই। তো এইভাবে ওই হাদিসও বোধহয় ওখানে শোনানো হয়। তো যেটা বলতেছিলাম, ওরা এখানে রাজনৈতিক ওরা নেতা মিথ্যা বলতেই হুজুররা হবে। হুজুররা মৌলানারা এত কথাবার্তা বলে, এটা নিয়ে কখনো কোনো কথা বলেন না কিন্তু এটা নিয়ে। এটা নিয়ে বললে তো তাদের দোকানদারি বন্ধ হয়ে যাবে। এটা নিয়ে কেউ বলবে? কোনো নেতাও তো বলবে না, কোন রাজনৈতিক নেতা বলে নাই। বাংলাদেশের একটা ওই যে ফটকা একটা নায়ক আছে, কি যেন নাম, ওর যেন ভুলে গেছি, সে একদিন বলেছিল যে মৌলবীরা তো এই মারে, তারপরে কথা ফেরত দিছে মাইরের ভয়ে। আবার আফসারি নাকি খাপসারি একবার একটা বলেছিল, শুধু বলেছিল, একটু ইশারা দিছিল, তাতেই নাকি তার চাকরি চলে যাওয়ার, মানে তার মৌলবীগিরি শেষ হয়ে গেছিল। তাড়াতাড়ি ঘুরে আবার উল্টা করে বলছে। আর এগুলো না বলবে না, এরা কি নিয়ে বলবে? এরা দেখবেন স্বাভাবিক গেছে সমকামীরা, সেখানে তাদের অধিকার আন্দোলনের জন্য কথা বলতেছে সমকামীরা। এখন আপনি তার অধিকার প্রতি পক্ষেও থাকতে পারেন, নাও থাকতে পারেন, আপনার ব্যাপার। তারা তাদের অধিকার আদায় করতেছে, সেটা তাদের ব্যাপার। ওইখানে গিয়ে দেখবেন মৌলবীরা মারামারি করেছে, কিন্তু এই মৌলবীরাই কিন্তু সারাদিন মাদ্রাসায় বলাৎকার করে। ওইখানে মিউচুয়াল সমকাম, ওটা খারাপ, কিন্তু ধর্ষণ করবে শিশুদের, বলাৎকার করবে, ওইটা আবার আরাম তাদের ইয়েতে। এটা নিয়ে কেউ কথা বলবে না। জি, ঠিকই বলেছেন। আমি এইখানে এই কথাটা আমি অর্ধ সত্য বলে মেনে নিলাম। নাঈমুল ইসলাম খান, তিনি হচ্ছেন একমাত্র ব্যক্তি যিনি প্রথম বলেছিলেন বাংলাদেশে যে তার বাবা রাজাকার, তার শাস্তি হওয়া উচিত। আজ পর্যন্ত কোন রাজাকারের সন্তান কিন্তু এই কথা বলে নাই, বরং রাজাকারের সন্তানরা কিন্তু প্রাউডলি বলে যে তার রাজাকারের বাচ্চা। আরেকটা জিনিস হলো, তিনি এই বাংলাদেশে অনেক কিন্তু সাংবাদিকদের, মানে যদি বলি যে জন্ম দিয়েছেন, একেবারে ভুল হবে না। মিনার মাহমুদের পরে সম্ভবত আপনি একদিন বলেছিলেন যে আপনি মিনার মাহমুদের শিষ্য, ভাব শিষ্য। মিনার মাহমুদের পরে যার বেশি অবদান আমি মনে করি পত্রিকার জগতে, নাঈমুল ইসলাম খান, কথা তারই পয়দা। তো সেই জন্যই বলতেছি, আরো আছেন, কোনো সন্দেহ নাই। আরো আমরা দুইজনের নাম, আপনি একজন, আমি একজন নাম নিলাম, মানে যে দুইজন, তার আরো আছে পথিকৃৎ।
কিন্তু নাইমুল ইসলাম খান কিন্তু তাদের অন্যতম। অনেকেরই বুক জ্বলেছে, পিঠ জ্বলেছে নাইমুল ইসলাম খানকে এত বড় পদ দেওয়ার জন্য। তার মানে শেষের দিকে এটা পেয়েছেন। মেধাবী হিসেবে কিন্তু নাইমুল ইসলাম খান মন্দ নয়, একেবারে আপনি ফেলে দিতে পারেন না। তার সমালোচনা থাকতে পারে বিভিন্ন কাজের। তিনি কিন্তু শূন্য হাতে, অর্থাৎ তিনি শূন্য প্রাসাদ করতে পারেন, মানে মিডিয়ার প্রাসাদ তিনি করতে পারেন। অর্থাৎ তার কাছে যদি 1 পয়সা না থাকে, তিনি কিন্তু একটা পত্রিকা প্রতিষ্ঠিত করে ফেলে এবং সেটি করেছেন, দেখিয়েছেন। আমরা দেখেছি সেখানে চাঁদা নিয়ে তিনি আমাদের সময় পত্রিকা প্রতিষ্ঠা করেছিলেন। সেখানে তিনি টাকাও চেয়েছিলেন, আমরা সেখানে অল্প আমাদের অবদান হচ্ছে, অল্প, একেবারে অল্প, ক্ষুদ্র। সারা দেশে অনেকে, তিনি এক জায়গায় লিখেছেন তার ভাগ্নির গয়নাও বিক্রি করে তিনি পত্রিকা প্রতিষ্ঠা করেছেন। তার নিয়ে বিতর্ক আছে, আবারও বলি, তাকে নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে যে তিনি বেতন দেন নাই, এটা করেন না, ওইটা করেন নাই, কিন্তু এটাও কিন্তু আছে যে তার সম্পাদিত পত্রিকা কিন্তু অন্যজন আবার ক্যাপচার করে নিয়ে গেছে, এটাও সত্য। শেখ হাসিনার প্রতি তিনি কেন নমনীয় ছিলেন শেষে? তিনি বাক স্বাধীনতায় বিশ্বাস করেন, আমি যতদূর জানি নাইমুল ইসলাম খানকে। তিনি শেখ হাসিনার প্রতি দুর্বল হয়েছিলেন এই জন্য যে শেষে কিন্তু শেখ হাসিনার প্রতি তার যথেষ্ট দুর্বলতা ছিল। হ্যাঁ, বাসুরের নাম নিতে আমরা তাকে এখনো জেনারেল বলেন, এটা হচ্ছে পাকি জেনারেল বলতে হবে, অ্যাডজেক্টিভ যুক্ত করতে হবে। আমি বারবার বলে এসেছি, মোল্লা আর মিলিটারি, মোল্লা এন্ড মিলিটারি নেভার এভার, তারা কখনোই আওয়ামী লীগের সাপোর্টার হতে পারে না। 100 মোল্লার মধ্যে একটাও না, 1000 মোল্লার মধ্যে একটা আওয়ামী লীগের সাপোর্টার হতে। আবারও বলতেছি, কোট অ্যান্ড কোট, ওই যে আমার ভাবির পোলা কি যেন হাদি আছে, ওর ভাষায় বলি, কোট অ্যান্ড কোট, 1000 মোল্লার মধ্যে একটা হইতে পারে আওয়ামী লীগের পক্ষে, 1000 আর্মির মধ্যে একটা হইতে পারে। তাহলে বাংলাদেশ আর্মির সংখ্যা 2000 হইলে 2 লাখ হইলে 2000 লোক। আমাকে অনেক, বুঝছেন, আওয়ামী লীগ ছাত্রলীগের নেতা কর্মীরা ইনবক্সে বিভিন্ন মোল্লার নাম দেন, যে ইনি হচ্ছে এন্টি জামাত মোল্লা, একে আনতে পারেন। এরা কি এন্টি জামাত? সব তো একই জিনিস তারা। যারা এই কথা বলে, এই কথা বলেই তো হেফাজতের সাথে গাইঠা বিরতি করেছিল যে হেফাজতিরা কৌমিরা তো জামাত বিরোধী, দেখাই দিছে না এবার সব রসুন কুয়া কুয়া নিচে গিয়ে যে এরকম কুয়ায় কুয়া কুয়া নিচে গিয়ে এরকম। ওই জামাত বিরোধী হলে আপনার পক্ষে কে আপনাকে বললো? এই যে দেওবন্দের যারা হুজুর মৌলবী, তারা তো জামাত বিরোধী। আমরা নামান না দেখি তাদের বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে একটা মিছিল করান তো দেখি পারেন কিনা। কিন্তু আওয়ামী লীগ বিরোধী মিছিল কিন্তু তারা, আওয়ামী লীগ বিরোধী যত মিছিল করেছে সব দেওবন্দিরা, জামাতের সহযোগিতা। আপনি বলতেছেন বিরুদ্ধে, অনেকে আমাকে, আমার সৌভাগ্যের অনেকে বলেছে, আওয়ামী লীগের বন্ধুরা বলেছে, এমনকি যারা মুক্ত চিন্তক তারা বলছে যে এটা কি নিয়ে এসেছিল এদের ঠিক করতে, কিন্তু না, হয় না, হয় না। কারণ একই গোয়ালের গরু তো তারা, গোয়াল কি আলাদা? তারা তো একই গোয়ালের গরু। তারা কি, এক মিনিট প্লিজ, তারা তো একই গোয়ালের গরু। কই থেকে তারা, কোথাকার জিনিস? শিবিরের কোচিং সেন্টারে পড়লেই আপনি তার মগজ ঠিক রাখতে পারবেন না। মুক্তিযোদ্ধার সন্তান, এরকম অন্তত 50 জনের সাথে আমার কথা হয়েছে। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, মানে ডাইরেক্ট পোলা বা মেয়া, নাতি বা পুতি না নাতি, হয় নাতি না হয় পোলা মেয়া, নাতি তাদের সাথে আমার কথা হয়। আমি পরিকল্পিত ভাবে শিবিরে কোচিং সেন্টারে পড়ছে তাদের ফোন দেই, পুরো মগজ আলাদা, পুরাটাই। বাপে কি বলছে এটা সে মানে না, ওই যে শিবিরের কোচিং সেন্টারে গিয়ে যাও শুনছে তাই। তো মাদ্রাসার হুজুর, মসজিদের আপনি কবে মসজিদের মেম্বর থেকে বাংলাদেশে 560টা মসজিদ করেছে, মডেল মসজিদ করেছেন জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন। সৌদি আরব এক বাটপারি করেছে, বলেছিল তারা টাকা দিবে, তারা ঘোষণা দেওয়ার টাকা দেয় নাই, জননেত্রী শেখ হাসিনা সরকারি ফান্ডে সেটা করেছে। সেই মসজিদগুলোর মধ্যে 560টা মসজিদ হলে, আমি অঙ্কে দুর্বল, যোগ বিয়োগ করে নেন, তাহলে 560 বোধ হয় 1140টা বা 42টা হবে, আমি অঙ্কে দুর্বল, আমি বলে নিই, ধরে নিলাম 1200, আমি ধরে নিলাম 600 মসজিদ, 1200 মসজিদ, 1200 ইমাম, 1200 খাদেম। এই 1200 ইমাম, 1200 কয়টা ভোট পাবো আপনি বলেন তো, আমাকে বলেন। ওই মসজিদের খাদেম 1200, 100 ভোট পাবে আওয়ামী লীগ? চুরি বেড়ে ঘুরবো আমি, আবারও দুঃখিত, চুরি বেড়ে বলতে আমি, চুরি অত্যন্ত সৌন্দর্য জিনিস, আমার কন্যা পরে, আমার মা পরে, আমার স্ত্রী পরে, বাংলা নারীদের সৌন্দর্য চুরিতে, এখানে আমি অন্যভাবে বুঝিয়েছি, আবার এটা ভুল বুঝবেন না। 100 ভোট যদি নিতে পারে, বলবেন যে তোরা ওপেন ভোট দে, তারপরেও তারা ভোট দিবে না। এই 1200 মধ্যে 200 হবে না আওয়ামী লীগ। সেটা এখন লামাজাবি তো দিবেই না, মাজাবি হোক, লামাজাবি হোক, সুন্নি হোক, ওয়াহাবি হোক, পীরপন্থী হোক, তীরপন্থী হোক, অনেকেই বলে না পীরপন্থীরা ভোট দেয়, এটা ভুয়া কথা। আমি আওয়ামী লীগকে দেখাই দিতে পারবো, আওয়ামী লীগের মুসলমানই মনে করে না। আর যারা ভোট দেয় বা নেতাগিরি দেখায়, তারা সুবিধা নেওয়ার জন্য